আমি যখন প্রথম মিডিয়াতে কাজ করা শুরু করি তখন ভিডিও এডিটর হিসেবে কাজ করা শুরু করি। মসজিদের মধ্যেও যে বিষয়গুলো ঘটতো, যে সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের সভাপতি সাহেব নিজেই সুদের সাথে জড়িত, তো সে মনে করে যে আপনি আমার নিয়ে পড়ে আছেন, আর কারোর দেখলেন না। দিগন্ত টিভি শেষ হওয়া বন্ধ হওয়া পর্যন্ত আমার প্রোগ্রাম রানিং ছিল। 2002-এ আমি একজন মাত্র ছেলে ওই স্কুলে এসএসসি পাশ করেছি যখন নাকি গ্রেডিং সিস্টেম চালু হলো। দিগন্ত টিভিটা ছিল আমার একটা ইউনিভার্সিটি। মানে আপনারা শিল্পী মানুষ, মানে সারা দেশ বা দেশের বাইরেই তো আপনারা গমন করেন, কাজ করেন, মানে অন্যদেরকে বিনোদিত করে যান। আপনারা কিভাবে ভালো থাকেন? আপনাদের বিনোদনটা আসলে কি? অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি আমরা মানুষকে বিনোদন দিয়ে যাই, ব্যাপারটা এমনটা না। বিনোদন পায় মানুষের ভালো লাগার জায়গাটাতে আমরা কাজ করি। তার মধ্যে আমাদের শান্তির জায়গাতে আমরা কাজ করি এমনভাবে যে এটা আমরা ইসলামের সংস্কৃতিকে মানুষের সামনে প্রমোট করার চেষ্টা করি। তো ইসলামের সংস্কৃতি অনেক মডার্ন, অনেক সুন্দর, অনেক আধুনিক, সবচেয়ে বেশি আধুনিক ইসলামের সংস্কৃতি। তো এই আধুনিক সংস্কৃতিকে মানুষের সামনে প্রেজেন্ট করতে আমরা খুব আনন্দের সাথে করি। আর মূল কারণটা হচ্ছে আমাদের এই চর্চাটার মধ্যে ইবাদত নিহিত আছে। যেহেতু ইসলামের সংস্কৃতি চর্চা করছি আমরা, এর মধ্যে ইবাদতের জায়গাটা থাকার কারণে আমাদের আনন্দটা অনেক বেশি। বিনোদনের জায়গাতে আমরা নিজেরা আগে বিনোদিত হই, তারপরে মানুষের সামনে কিছু দাওয়াতিমূলক কিছু বিষয় প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এতটুকুই আমাদের মূলত কাজ। তবে এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, শান্তিতে রাখেন এবং আনন্দেই রাখেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো মাঝে মাঝে না, প্রায় রেগুলারই একটা জিনিস দেখে আসতাম যে আনন্দ দিতেন মানুষকে, এর ভেতরেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকতো। অনেক সময় আপনাদের গান গাইতে হয়তো দেওয়া হতো না, বা স্টেজে মানে গাজে আনাস রোশন বা অন্য কেউ আসবে সেজন্য হয়তো প্রোগ্রাম করতেও দিত না, এমন অভিজ্ঞতাও তো আমরা দেখি অনেক। ওটাকে বা কিভাবে সামনে? এটা আমার ক্ষেত্রে খুব বেশি হয়নি, আমার ক্ষেত্রে কম হয়েছে। আমি শুনেছি, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বলি বুঝিয়ে, যে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামের সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করেছে বিগত 15-17 বছর ধরে, তাদেরকে সেই স্টেজে উঠতে না দেয়া বা তারা গেলে ওই প্রোগ্রাম করতে না দেয়া, এমন কিছু ব্যাপার ঘটেছে। সেটা আমাদের অসংখ্য শিল্পীরা সেটা ফেস করেছে, আমিও কিছু কিছু ক্ষেত্রে করেছি। তবে আমি চেষ্টা করেছি সার্বজনীনতা রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে প্রত্যেকটা দলের মধ্যে মেজরিটি পার্সেন্ট কিন্তু মুসলিম। তো প্রত্যেকে জানে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে মরতে হবে। তো ওই জায়গাটাতে কিন্তু সবাই দুর্বল, যে আমাকে যেহেতু মরতেই হবে, আমি তো কেউ অস্বীকার করে না কিন্তু যে আমি ইসলাম ধর্মের বাইরে আছি, কোনো দলের মানুষই কিন্তু সেটা অস্বীকার করে না। তো তারা শুধু কোরআনের পথ থেকে, কোরআনের কাছ থেকে বিচ্যুত, যেই জন্যে তারা মনে করতো যে তাদের কোরআন যা বলছে এটা বুঝি তাদের বিপক্ষে বলছে, মানে হুজুররা মনে হয় বানিয়ে বানিয়ে বলছে, বা শিল্পীরা হয়তো তাদের গানের মধ্যে তাদের বিরুদ্ধে কিছু লিখছে। আসলে কোরআন সুদ ঘুষের বিরুদ্ধে কোরআন স্পষ্ট উল্লেখ করেছে, আল্লাহ তাআলা সেগুলো কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে এই পদক্ষেপ তোমাদের নিতে হবে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। এই বিষয়গুলো যখন নাকি আলেম উলামাগণ প্রেজেন্ট করে, তখন কেউ কেউ মনে করে যে না, এই কথাটা তো হুজুর আজকে আমি স্টেজে আছি বিদায় হয়তো বলতেছে, বা এই এলাকায় আমি মাহফিল করছি অথচ আমাদের মাহফিলে এসে হুজুর আমার বিরুদ্ধেই কথা বলছে। মসজিদের মধ্যেও যে বিষয়গুলো ঘটতো, যে সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের সভাপতি সাহেব নিজেই সুদের সাথে জড়িত, তো সে মনে করে যে আপনি আমার নিয়ে পড়ে আছেন, আর কারোর দেখলেন না। ব্যাপারটা এরকম। তো এটাতে অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো একটু অজ্ঞতার কারণে ঘটেছে হয়তো, একটু না, আমি বলবো যে অনেকাংশে তাদের অজ্ঞতার কারণে এগুলো ঘটেছে। অথচ কোনো আলেম চায় না কারোর বিরুদ্ধে কাউকে সরাসরি হার্ট করতে। তবে কোরআনের স্পষ্টতা মানুষের সামনে উপস্থাপন করাটাই আলেম ওলামা এবং যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলাম সংস্কৃতি নিয়ে কাজ করে, প্রত্যেকের কাজ। তো আমিও চেষ্টা করেছি যে সার্বজনীনতা রক্ষা করে নাশিদ উপস্থাপন করার। সো আমাকে প্রতিটা অঙ্গনের মানুষই ভালোবাসে বলে আমি জানি, এবং সেটা আমার ভাবতেও ভালো লাগে যে সবাই, মানে প্রতিটা দলের মানুষের মধ্যেই আমার প্রতি ভালোবাসার মানুষ আছে, এবং আমিও তাদেরকে ভালোবাসি, এবং তারা দিনকে আরও বুঝুক, যারা দিনকে কম বুঝে, সেটা প্রত্যাশা করি আর কি। আচ্ছা, আজকের যে গাজী আনাস রোশনকে আমরা চিনি, দর্শক শ্রোতারা চিনেন, তারও কিন্তু একটা অতীত আছে, অবশ্যই প্রত্যেকটা মানুষেরই থাকবে।
সেই অতীতটা নিয়ে একটু আমরা আজকে একটু আলোচনা করব, যে আপনার শৈশব কৈশোরটা কোথায় কিভাবে কেটেছে, এমনকি আপনি আসলে কি হতে চেয়েছিলেন? আমার শৈশব কৈশোর কেটেছে গ্রামের বাড়ি মূলত কুমিল্লায়, কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার দেউশ গ্রাম, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। এসএসসি পর্যন্ত আমি কুমিল্লায় পড়াশোনা করেছি। কুমিল্লা চব্বাস জাহানারা হাই স্কুল নামে একটা স্কুল, যেটা আমাদের গ্রামের বাড়ির একেবারে পাশাপাশি কাছাকাছি। ওখানে আমি একজন মাত্র ছেলে যে 2000 মানে 2002-এ আমি একজন মাত্র ছেলে যে ওই স্কুলে এসএসসি পাশ করেছি। যখন নাকি গ্রেডিং সিস্টেম চালু হলো, জি। তখন আমাদের স্কুলে 116 জনের মতো পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে আমি ছেলে হিসেবে একজনই পাশ করেছিলাম। হ্যাঁ, বাকি সবাই ফেল করে। আমার রোল নাম্বার ছিল 6, 1 থেকে 5 তারা ফেল করেছিল। মানে তারা খারাপ স্টুডেন্ট এই জন্য না, কিন্তু ওই যে গ্রেডিংটা হঠাৎ করে আসছে এবং দেখা গেছে যে 2-একটা সাবজেক্ট একটু কঠিন হয়ে গেছে, এবং তখন তো কোনো নকলও চলতো না, কোনো রকমের কোনো মানে প্রথম দিকে খুব হার্ড ছিল। তো যে কোনো কারণে এই রেজাল্টটা হয়ে গিয়েছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তখন আমি এটা বলতে পারছি যে তখন আমি একজনই পাশ করেছিলাম আমার স্কুলে। তো তখন আমি ঢাকায় চলে আসি এসএসসি কমপ্লিট করার পরে। এসএসসি কমপ্লিট করে আমি ঢাকায় এসে ন্যাশনাল আইডিয়াল কলেজে পড়াশোনা করি, যেটা খিলগাঁয়ে ছিল, এখনও আছে, অসংখ্য ব্রাঞ্চ, অসংখ্য ভবন আছে। তো ন্যাশনাল আইডিয়ালের পরে আমি তিতুমির কলেজে পড়াশোনা করেছি। আমার মানে অনার্সটা আমি তিতুমিরে কমপ্লিট করেছি। তারপরে আমি ফিল্ম এন্ড মিডিয়ার উপরে স্ট্যামফোর্ডে পড়াশোনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমি ফিল্ম এন্ড মিডিয়ায় পড়াশোনা করি পাশাপাশি টেলিভিশনে জব করি। তো ফিল্ম এন্ড মিডিয়ায় কেন পড়াশোনা করার চিন্তাটা? পড়াশোনা অবস্থায় জব। ফিল্ম এন্ড মিডিয়ায় কেন পড়াশোনা? আমার তো 2007-এর পরেই আমি টেলিভিশনে জব করা শুরু করেছি। হ্যাঁ, টেলিভিশন আমি দিগন্ত টিভিতে 2007-এ জয়েন করি। এর আগে ইসলামিক টেলিভিশনে আমি কাজ করেছি ফ্রিল্যান্স প্রডিউসার হিসেবে। বেশ অসংখ্য প্রোগ্রাম ছিল আমার, এবং দিগন্তে ইসলামিক টেলিভিশনে চাঙ্ক নিয়ে প্রচুর প্রোগ্রাম আমার হয়েছে, সবই ইসলামিক। তো এরপরে দিগন্ত টিভিতে জয়েন করি। দিগন্তে জয়েন করে দিগন্তের শুরু থেকে শেষ পর্যন্ত দিগন্তে ছিলাম। এর মধ্যে আমি ফিল্ম এন্ড মিডিয়ায় পড়াশোনাটা চালিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে টেলিভিশনের সাথে ইনক্লুড হওয়া, এবং আমি যেহেতু গান করি বা ছোটো সময় থেকে গানের সাথে যুক্ত ছিলাম, হয়তো আপনার এরপরে প্রশ্ন আসবে গান নিয়ে ইয়েটা, তো সেটা আমি বলে ফেলছি। যেহেতু আমি গান করতাম, আমার গান নিয়ে প্রথম গান শোনাটা হচ্ছে আমার বড় ভাই জাফর সাদেক ভাই, যিনি সাইমুমের সাবেক পরিচালক ছিলেন। ওনার কাছ থেকে আমার গান শোনা, ইসলামিক গান শোনা, এবং ইসলামিক গান শুনতে শুনতে আমি ওনার কাছ থেকে একটু একটু করে শিখতাম। তো যখন আমি 2001-এ ঢাকায় আসি, 2-এ সেটেল হই। তো যখন 2-এ আমি ঢাকায় সেটেল হয়ে গেলাম, এরপরে সাইমুমে উনি যেহেতু পরিচালক ছিল, আমার বারবার আসা যাওয়া হয়েছে। তারপরে কলেজ লাইফ আমার খিলগাঁও ছিল, সাইমুমের সাথে একটা কানেকশন ছিল। তো ওই সুবাদে গানের প্রতি একটা প্রেম জাগ্রত হয়। এরপরে আমি গান একটু ভালো করে শেখার চেষ্টা করেছি। ওস্তাদ শফি মণ্ডলের কাছ থেকে গান শিখেছি আমি প্রায় 2 বছর, 2.5 বছরের মতো, যেটা উনি মানে ক্লাসিক্যাল শিখিয়েছেন, উচ্চাঙ্গ। উনি তো অনেক বড় মাপের একজন উস্তাদ। তো ওনার কাছ থেকে আমার গানটা ভালো করে শেখা, হ্যাঁ, ক্লাসিক্যাল সঙ্গীতটা শেখা, সারগাম শেখা একটু একটু করে। তো ওই থেকে গান নিয়ে এগিয়ে যাওয়া এবং মিডিয়াতে কাজ করার একটা আগ্রহ তৈরি হওয়া, যে জন্যই ফিল্ম এন্ড মিডিয়ায় পড়াশোনা করা। হ্যাঁ, দিগন্ত টিভিতে জয়েন করে প্রায় দিগন্তের শুরু থেকে শেষ পর্যন্ত 6 বছর আমি 2 থেকে 3টা সেক্টরে জব করেছি, কাজ করেছি। তারপরে ফাইনালি আমি দিগন্ত থাকা অবস্থাতেই আমার একটা প্রোডাকশন হাউস হয়, যেটা গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড। গ্যাপের মিনিং হচ্ছে GAP, গাজী আনাস প্রোডাকশন। মানে হচ্ছে যে এখানে সবগুলো প্রোডাকশনই আমি একা করতাম প্রথম দিকে। যেমন আমি যেহেতু 3টা সেক্টরে জব করেছি, 3টা সেক্টরে ট্রেনিং নিয়েছি, মিডিয়ায় পড়াশোনা করেছি, এবং এখানে টেকনিক্যাল যে সেক্টরগুলো আছে মিডিয়ার, মোটামুটি ম্যাক্সিমাম সেক্টরই আমার পদচারণা ছিল। দিগন্ত টিভিটা ছিল আমার একটা ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে। দিগন্ত টেলিভিশনে যখন আমি জব করি, দিগন্তে জব জয়েন করার আগে থেকে অনেকগুলো ইতিহাস আছে আমাদের প্রিয় প্রয়াত শহীদ মীর কাসেম আলী ভাই।
যিনি অনেক ভালোবেসে আমাকে দিগন্ত টিভিতে নিয়েছিলেন, এমন আরও অনেককেই নিয়েছেন, বা দিগন্ত টিভিটাই উনি অনেক ভালোবেসে করেছিলেন। মেধাবী যোগ্য মানুষদেরকে তিনি দিগন্ত টেলিভিশনে কাছে টেনে নিয়েছিলেন। এর মধ্যে তাদেরকে সর্বোচ্চ যোগ্য করার জন্যে উনি দেশের বাইরে থেকে ট্রেনার এনে উনি ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছিলেন, যেটা এসনা কর্তৃক পরিচালিত প্রায় 2 মাস টানা একটা ট্রেনিং ছিল আমাদের, যে ট্রেনিংটাতে কোটি টাকা খরচ করেছেন উনি 2 মাসের জন্য। মানে কোটি টাকার উপরে খরচ করেছেন উনি নিজস্ব উদ্যোগে, যেটা এলজিইডি ভবনে ছিল, লিফটের 6 না 7 তখন, যেটা সকাল 6টা থেকে শুরু হতো, রাত 9টা পর্যন্ত কন্টিনিউ ট্রেনিং ছিল। মাঝখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মোটামুটি সব কিছুই ওখানে ছিল। তো আমরা টানা 2 মাস ট্রেনিং করার পরে আমাদেরকে বহুভাবে যাচাই বাছাই করে ফাইনালি ইন্টারভিউ ছিল 5, 6, 7টা এরকম। এরপরে দিগন্তে ফাইনালি জয়েন করা। তারপরে আমার ইচ্ছা হলো যে আমি সেক্টর চেঞ্জ করব। আমার ইচ্ছা হচ্ছে আমি একজন ডিরেক্টর হব। আমি যখন প্রথম মিডিয়াতে কাজ করা শুরু করি তখন ভিডিও এডিটর হিসেবে কাজ করা শুরু করি। হ্যাঁ, ভিডিও এডিটর হিসেবে কাজ করা শুরু করি। ওখানে ভিডিও এডিটর হিসেবে যখন কাজ করছি হাউসে, আমাদের হাউস ছিল একটা আইএমসি, ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার, তখন 2006-7 দিকে জাফর সাদেক ভাই সহ এটা করেছিলেন। তো যখন আমি এডিটর হিসেবে কাজ করি তখন আমার পাশে যে বসে থাকে সে আমাকে ডিরেকশন দেয়। তখন আমি দেখতাম যে সে তো সবচেয়ে, মানে ডিরেক্টরই হচ্ছে সব কিছু, তো সে আমাকে ডিরেকশন দিচ্ছে কিন্তু সে আমাকে প্রপারলি ডিরেকশন দিতে পারছে না। কি বুঝাতে চাচ্ছে সে শুধু ওইটা বুঝিয়ে বলে আমি কাজ করে দিচ্ছি। তো আমি মানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে একজন ডিরেক্টরই আসলে মিডিয়াটা পরিচালনা করে, মূলত একজন ডিরেক্টর। হ্যাঁ, সেই একজন নাবিক। সে ক্যামেরা পার্সনকেও পরিচালনা করছে, সে এডিটরকে পরিচালনা করছে, আদার্স সে টোটাল আর্টিস্টদেরকে কন্ট্রোল করছে, সব কিছুই তার হাতেই। তো ওই জায়গাতে আমার স্বপ্ন মানে তখন আমি চিন্তা করলাম যে আমি ডিরেক্টর হব, আমার ওইটা ভালো লাগে। তা আমি এডিটিং শিখলাম। এরপরে আমি ক্যামেরার উপরে ট্রেনিং নেওয়া শুরু করলাম, চাকরিও করলাম, ভিডিও এডিটর হিসেবে চাকরি করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমি এগুতে আমি সব শেষে আমি একটা টেলিভিশনের প্রডিউসার হিসেবে অ্যাপ্লাই করলাম। একটা টেলিভিশন আমাকে প্রডিউসার হিসেবে নিতে প্রস্তুত না। কেন? তাদের কিছু বিষয় আমি খেয়াল করলাম। তাদের মধ্যে তারা আমার ইন্টারভিউ নিয়েছে, সব কিছু আমি ভালো করেছি, কিন্তু ওখানে কিছু ব্যক্তির মানে নজরে এমনভাবেই হইলো যে এটা মানে আমাকে তখন তারা ইনক্লুড করবে না। তখন আমি কী করলাম, ওই টেলিভিশনে আমি চাঙ্ক কিনলাম যে আমি এই টেলিভিশনের প্রডিউসার হব না, এই টেলিভিশনের ডিরেক্টর হয়ে দেখাবো। হ্যাঁ, এই টেলিভিশনের ডিরেক্টর হয়ে দেখাবো, সবাই তাকিয়ে থাকবে, তাকিয়ে দেখবে যে আমার কাজগুলো দেখবে। তখন আমি টেলিভিশনের মানে হেড অফ প্রোগ্রামের সাথে কথা না বলে হেড অফ মার্কেটিংয়ের সাথে কথা বলতে গেলাম যে আপনার এখানে আমি আধা ঘন্টা করে 4টা প্রোগ্রাম আপনার এখানে আমি চালাবো, কত নেবেন? তখনকার রেট অনুযায়ী 20,000 টাকা করে এক একটা চাঙ্কের রেট আমাকে করলো। তাহলে 80,000 টাকা আমার চাঙ্ক, প্রতি মাসে আমি 80,000 টাকা তাদেরকে দেব। আমি সেটাতে রাজি এবং সেটা এগ্রিমেন্ট হলো। একটা টেলিভিশনে আমার জব, পাশাপাশি আমি এই কাজটা করছি। কি আমার তখন আমি দিগন্তে ছিলাম। তখন আমি এই কাজটা করছি যে আমার 4টা প্রোগ্রাম ওখানে স্পন্সরশিপ নিয়ে আসা, মানে মার্কেটিং যেটাকে বলে, সেটাও আমার কাজ। ওখানে কি প্রোগ্রামে যাবে, প্রোগ্রামটা কি প্রোগ্রাম হবে সেটা ডিসাইড করা, সেটা স্ক্রিপ্টিং করা, সেটাতে আর্টিস্ট নিয়ে আসা, সেটার সেট নির্মাণ করা, সেটার শুটিং কমপ্লিট করা, সেটার ক্যামেরার কাজ করা, সেটার এডিটিংয়ের কাজ করা, সেটা অন ইয়ার পর্যন্ত দেয়ার টোটাল আমি একাই সেগুলো সামলাতাম। আমার হেল্পার ছিল 2-1 জন, আমি এগুলো করতাম। করে ফাইনালি ওই টেলিভিশনে আমার প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ওই টেলিভিশনের 4টা প্রোগ্রামের মাধ্যমে আমার কাছে আর্ন হয়। তাদেরকে আমি 80,000 টাকা দিই। আর ওখানে যখন নাকি পরিচালনায় গাজী আনাস রোশন যায় তখন আমার মোটামুটি ভালো লাগে তখন। কিন্তু যেই মানুষগুলো আমার পেছনে লেগেছিল এই মানুষগুলোর ভালো লাগতো না, এই মানুষগুলো আবার কমপ্লেন করে দিল। তারা জানতো না যে আমি আসলে চাঙ্ক নিয়ে ওখানে প্রোগ্রাম করছি। হঠাৎ করে যখন দেখছে যে পরিচালনা গাজী আনাস রোশন, তখন তাদের কাছে মনে হয় তারা আমাকে নিয়ে কমপ্লেন করলো। আমাকে ডাকানো হলো, তখন আমি শুধু এটাই বলে দিলাম যে আপনার এখানে প্রোগ্রাম যাচ্ছে কেন, আপনি মার্কেটিংয়ের সাথে কথা বলেন।
আমার সাথে তো কথা বলার দরকার নেই। আর পরিচালনা না হয় আমি কি প্রডিউসার হব? আমি প্রডিউসার হব না। মানে প্রডিউসারের কাজটা হচ্ছে যে মানে অর্থ ডিস্ট্রিবিউট করা। টেলিভিশনে প্রডিউসার আর পরিচালক একই ব্যাপার। টেলিভিশনে যারা প্রডিউসার তারাই বাইরে পরিচালক। বাট প্রডিউসারের মূল কাজটা হচ্ছে সে প্রোগ্রাম মেক করবে, অফকোর্স তার অনেক কোয়ালিটি থাকতে হবে যে কোয়ালিটিগুলো পরিচালকের আছে, কিন্তু সে মূলত প্রডিউস করবে, সে ডিস্ট্রিবিউট করবে, ফিনান্স ডিস্ট্রিবিউট করবে। তো ওখানে আমি তাদেরকে বললাম আর কি যে আমি তো প্রডিউসার, আপনাদের টেলিভিশনে প্রডিউসার হইনি, আমি পরিচালক হয়েছি, তো ওইটাই দেখেন। ওইটা বলে আমি চলে আসছি। তো আমার প্রোগ্রাম চলছিল, দিগন্ত টিভি শেষ হওয়া বন্ধ হওয়া পর্যন্ত আমার প্রোগ্রাম রানিং ছিল। এবং ওখানে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আমার পাশে যেভাবে এগিয়ে এসেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখনকার স্পন্সর ছিল অনেক বড় বড় স্পন্সর, যারা এখনও মিডিয়াতে তখনকার মতো স্পন্সরশিপে অনেকেই আসে না। যেমন আমার একটা প্রোগ্রামে একটা কোম্পানি, আমি নাম বলবো, লুমিনাস রিয়েল এস্টেট কোম্পানি ছিল, সুলেমান মাসুম ভাই, আমি অনেক শ্রদ্ধা করি ওনাকে এখনও, যে উনি আমার আশেপাশে থাকেন এবং হেভেন টিউনের সাথেও আছেন। তো ওই মানুষটা লুমিনাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তো আমি যখন প্রথম প্রোগ্রাম করি ওনার কাছে যাই, তখন উনি আমাকে এক কথায় 7 লাখ টাকা দিয়ে দিলেন, হ্যাঁ, 1 মাসের জন্য। তো মাসে 7 লাখ টাকা মানে হচ্ছে প্রোগ্রাম তো বছর রানিং হয়, তাইলে অনেক টাকার ব্যাপার এখানে। হ্যাঁ, তো এইভাবে আমাকে সাপোর্ট দেয়া, যে মানুষগুলো সাপোর্ট দিয়েছিল, এবং তখন আমি কিন্তু খুব 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 কম সময় স্বাবলম্বী হয়ে গিয়েছিলাম। মোটামুটি একটা ভালো পজিশন ছিল আমার, আলহামদুলিল্লাহ। এখনও আল্লাহ তাআলা রেখেছেন, আমি এখন অনেক ভালো আছি। কিন্তু এই আমার উঠাটা এটা, আর নাশিদ নিয়ে ওঠাটা এরপরে আরও অনেক পরে আমি আবার পরিপূর্ণ নাশিদে আসছি।